দুইজন মন্ত্রী তাদের নিজ নিজ পদ থেকে সরে গিয়েছেন, মন্ত্রিত্ব হারিয়েছেন। এর পেছনের রহস্যটা কি? সরকারের এখনও 100 দিন অতিবাহিত হয়নি, হানিমুন পিরিয়ড কাটে, এরই মধ্যে 2জন মন্ত্রী তাদের নিজ পদ থেকে সরে গিয়েছেন। এর পেছনে গোপন, গভীর এবং রহস্যময় তাৎপর্য রয়েছে। এখন মানুষ যত কথা বলবে, কেন তাদেরকে সরানো হয়েছে বা তারা সরে গিয়েছেন, এই নিয়ে বিস্তর কথাবার্তা হবে। সবই ধারণার উপরে, অভিজ্ঞতার উপরে, নানান তথ্যের উপরে ভিত্তি করে বলবে। কিন্তু এই দুটো বিষয়ে গোপনীয়তা, একদম সঠিক গোপনীয়তা ফাঁস করে দিয়েছেন। একটি ফাঁস করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ডাকসু নির্বাহী সদস্য, অর্থাৎ ডাকসু নেতা সর্বমিত্র চাকমা। তিনি ফাঁস করে দিয়েছেন এক ফেসবুক স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে। অনেকে বলেছে তিনি অসুস্থ, অনেকে বলেছে তিনি আর এই পদে থাকতে চান না। তো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এই দীপেন দেওয়ান, তিনি একজন জজ ছিলেন। খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে তিনি রাজনীতিতে এসেছেন। এখন কেন তাকে মন্ত্রিত্ব ছাড়তে হবে? এই রহস্য উদ্ঘাটন করতে গিয়েই সর্বমিত্র চাকমা এই গোপনীয়তা ফাঁস করেছেন। সর্বমিত্র চাকমা তার ফেসবুকে, আমরা রবিউলেরটা এর পরে বলবো, রবিউলেরটা আরও ভয়াবহ। সর্বমিত্র চাকমা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, দীপেন দেওয়ান আসলে পদত্যাগ করেননি, তাকে ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে, জোর করে সরিয়ে দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে একটি দ্বৈত মত তৈরি হয়। এই দ্বিমতের কারণে শত্রুতা তৈরি হয়। এই মতভেদকে কেন্দ্র করেই দীপেন সরকারকে সরে যেতে হয়। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী দীপেন দেওয়ান মন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘটনায় মঙ্গলবার সকাল 10টার দিকে তিনি এই স্ট্যাটাসে এই তথ্য দেন। সর্বমিত্র চাকমা লেখেন, ঈদের ছুটির পর কর্মদিবসে পদত্যাগ করলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি গতকাল সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পদত্যাগপত্র জমা দেন এবং তা গৃহীত হয়। সরকার গঠনের 3.5 মাসের মাথায় তার পদত্যাগ নিয়ে আলোচনা চলছে। পার্বত্য চট্টগ্রামবাসীর উপর চট্টগ্রামবাসী বিএনপির উপর আস্থা রেখেছিল বলে উল্লেখ করে ডাকসুর সদস্য বলেন, ফলস্বরূপ আস্থার এই মূল্যই দিয়েছে বিএনপির সরকার। পদত্যাগপত্র অসুস্থতার কথা উল্লেখ করলেও আদতে দীপেন দেওয়ান অসুস্থ নন। এ প্রসঙ্গে সেফ জেলা পরিষদ চেয়ারম্যান পদের সুপারিশের দ্বন্দ্বকে কেন্দ্র করে তার ইচ্ছার বিরুদ্ধে তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে মাত্র 3 মাসের মাথায়। মন্ত্রী প্রতিমন্ত্রীর দ্বন্দ্বে এভাবে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার নজির খুব একটা নেই পার্বত্য চট্টগ্রামবাসীর। এদিকে দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার পুনর্বহালের দাবিতে সোমবার বিকেলে রাঙামাটি সড়ক অবরোধ প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 63 বছর বয়স্ক দীপেন সরকার 2006 সালে 4 দলীয় সরকারের শেষ সময়ে তৎকালীন উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান পদত্যাগ করলে দলে যোগ্য নেতার সংকট তৈরি হয়। তখন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে প্রায় 20 বছরের জুডিশিয়াল সার্ভিসের চাকরি, যুগ্ম জেলা জজ ছেড়ে রাজনীতিতে ফেরেন তিনি। ছাত্রজীবনে তিনি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। রবিউল এক সময় আপোষ চাঁদাবাজকে সমঝোতার চাঁদাবাজি বলেছেন। মানে সমঝোতার ভিত্তিতে তারা চাঁদা নিতেন, এটাকে অপরাধ হিসেবে বলতেন না, এমন তথ্য তিনি দিয়েছিলেন। শেষ পর্যায়ে রবিউল তার অধীনস্থ মন্ত্রণালয় ডিপার্টমেন্টগুলোতে চাঁদাবাজি মুক্ত করার জন্য বেশ তৎপর হয়েছেন এবং খাটাখাটনি করে দৌড়াধাপ করে তিনি কাজ করতেছিলেন। কিন্তু তার সেই কাজে বাধা হয়ে দাঁড়ায় বিশাল সিন্ডিকেট। এক সময় আপনাদের মনে আছে, খুনি লুটেরা ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক মহাখালীর একটি বাস স্ট্যান্ডকে সরানোকে কেন্দ্র করে অবরুদ্ধ হয়ে পড়েছিল
এই আনিসুল হক তৎকালীন ফোর্স মেয়র, জোর করে নির্বাচিত হওয়া মেয়র আনিসুল হক, অনেকের দৃষ্টিতে সে উচ্চমানের লোক। সেখান থেকে শেখ হাসিনার একক সিদ্ধান্তে তাকে উদ্ধার করে সেনাবাহিনী। কিন্তু বিএনপির পক্ষে এমন ডাইনামিক সিদ্ধান্ত নেওয়ার মতো লোক নেই। যে আবার রবিউলের নানান কিছু নেগেটিভ দিকও রয়েছে, তিনি একটা খুনের মামলার আসামি। যাই হোক, তবে রবিউল কিন্তু একজন পিওর আপনার জাতীয়তাবাদী, দলের ভিতরে তার শত্রু রয়েছে, তো সে কিন্তু নিবেদিত পান বিশ্বস্ত তারেক রহমানের প্রতি। কোনো একটা ভুল ত্রুটিকে কেন্দ্র করে অথবা বিশাল সিন্ডিকেটের সাথে লড়াই করে রবিউল টিকতে পারেননি বলেই আসলে তিনি মন্ত্রণালয়, সড়ক যোগাযোগ পরিবহন মন্ত্রণালয় থেকে বিদায় নিলেন। বর্তমানে মন্ত্রী পরিষদে তারেক রহমান ছাড়া আপনার 25 জন পূর্ণমন্ত্রী রয়েছে আর 24 জন রয়েছে প্রতিমন্ত্রী। এর মধ্যে রবিউল একজন পূর্ণমন্ত্রী। আপনি বলতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী আপনার ডক্টর খলিলুর রহমানের পরে সবথেকে বড় এবং প্রেশারাইজড মিনিস্ট্রি হয়েছে এই রবিউল ইসলামের মন্ত্রণালয়। রবিউল ইসলাম কিন্তু ব্যক্তিগতভাবে খুবই মেধাবী, একাডেমিক্যালি যথেষ্ট মেধাবী এবং জিয়া পরিবারের প্রতি যথেষ্ট বিশ্বস্তও বটে। কিন্তু দলের ভিতরে যে ভয়াবহ সিন্ডিকেটের হাত, এটার চাপ তিনি নিতে পারেননি। তারা তারেক রহমানের উপরে তার চাইতেও বেশি চাপ তৈরি করতে পেরেছে, কারণ এখানে অবৈধ আয়ের একটি বিশাল ইনকাম রয়েছে। সড়ক পরিবহন নৌ মন্ত্রণালয় বিশাল ব্যাপার। আপনার সড়কের চাঁদাবাজি, বাসের চাঁদাবাজি, এরপরে ঢাকা সিটি কর্পোরেশনগুলোর যে ফুটপাতের চাঁদাবাজি, ফুটপাতের দোকান, তার অনুমতি নিতে হবে প্রত্যেকটা বিষয়। অর্থাৎ তার কলেবর অনেক বড়, তাকে অনেক কাজের চাপ নিতে হবে। এই 1 নাম্বার হলো, এই চাপগুলো তিনি হয়তোবা নিতে পারেন। 2 নম্বর হলো, তিনি শেষ পর্যায়ে এসে, অর্থাৎ মাত্র তো 100 দিন হলো, শেষ 25-30 দিন যাবৎ তিনি কিছু চাঁদাবাজি রোধ করার চেষ্টা করেছিলেন। এতেই সিন্ডিকেটের গায়ে মারাত্মকভাবে লেগে যায়, আর এই সিন্ডিকেটের ফলস্বরূপ বিদায় নিতে হয়েছে রবিউল। অনেকে অনেক কথা বলবে, হাজার জনের হাজার কথা শুনে থাকতে পারে, এটি কিন্তু ফাইনালি একটি চরম সত্য কথা। আর এই তথ্যটি এসেছে রবিউলের উপসহকারী সচিব, তার নামটা না বলাই ভালো। এই অবস্থায় চলতে থাকলে মন্ত্রণালয়গুলোতে অস্থিরতা বিরাজ করবে, স্টেবিলিটি আসবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।